আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বিশ্ব রাজনীতিতে কিছু যুদ্ধ আছে যেগুলো মানচিত্রের সীমানার ভেতরে সীমাবদ্ধ থাকে, আর কিছু যুদ্ধ আছে যেগুলো সীমানা ভেঙে অর্থনীতি, জ্বালানি, কূটনীতি, এমনকি মানুষের দৈনন্দিন জীবনের ভেতর ঢুকে পড়ে। ইরানকে ঘিরে চলমান সংঘাতটি দ্বিতীয় ধরনের। এটা শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটা এমন এক জটিল ভূ রাজনৈতিক মুহূর্ত যেখানে যুদ্ধ, জ্বালানি, অর্থনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য একসাথে জড়িয়ে গেছে। আর এই জটিলতার মধ্যে বাংলাদেশের মতো দেশের অবস্থান একেবারেই প্রান্তিক নয়, বরং আমরা এই যুদ্ধের সরাসরি অংশ না হয়েও এর গভীর অভিঘাতের মধ্যে পড়ে যাচ্ছি। এই সংঘাতকে বোঝার জন্য প্রথমেই বুঝতে হবে এটা কোনো একক ইভেন্ট নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, যেখানে মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি, যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিন ধরে জমা হয়ে থাকা উত্তেজনাকে বিস্ফোরণের দিকে নিয়ে গেছে। এখানে যুদ্ধের উদ্দেশ্য কেবল প্রতিপক্ষকে সামরিকভাবে দুর্বল করা নয়, বরং তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক সক্ষমতাকে ধ্বংস করা। এই ধরনের যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়, অনিশ্চিত হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর প্রভাব দ্রুত সীমান্ত অতিক্রম করে। এই সংঘাতের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব হচ্ছে জ্বালানি বাজারে। পৃথিবীর তেলের একটা বড় অংশ যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই সামুদ্রিক রুটগুলো এখন ঝুঁকির মুখে। ফলাফল খুব সহজ, তেলের দাম বাড়ে, কিন্তু এই দাম বাড়া কথাটা যতটা সহজ নয়, এর প্রভাব ততটা সরল নয়। তেলের দাম বাড়লে শুধু গাড়ির জ্বালানি নয়, খাদ্য পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার খরচ সব কিছু বেড়ে যায়। অর্থাৎ একটা যুদ্ধ হঠাৎ করেই লক্ষ লক্ষ মানুষের জীবনের খরচ বাড়িয়ে দেয়, যাদের অনেকেই জানেও না এই যুদ্ধ কোথায় হচ্ছে। বাংলাদেশের জন্য এই জায়গাটাই সবচেয়ে স্পর্শকাতর। আমরা একটা আমদানি নির্ভর জ্বালানি অর্থনীতি। আমাদের বিদ্যুৎ উৎপাদনের একটা বড় অংশই আমদানি করা জ্বালানি, তেল, গ্যাস বা এলএনজির উপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে সেটা সরাসরি আমাদের অর্থনীতিতে আঘাত করে। সরকার ভর্তুকি দিয়ে কিছুটা চাপ সামাল দিতে পারে, কিন্তু সেটি দীর্ঘমেয়াদে টেকসই নয়। বাজেট ঘাটতি বাড়ে, বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়ে এবং শেষ পর্যন্ত সেই চাপ সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ে মূল্যস্ফীতির মাধ্যমে। মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য নতুন কোনো সমস্যা নয়, কিন্তু এই যুদ্ধ সেটিকে আরও জটিল করে তুলতে পারে। যখন জ্বালানির দাম বাড়ে, তখন পরিবহন খরচ বাড়ে, ফলে খাদ্যদ্রব্যের দাম বাড়ে। শহরের বাজার থেকে শুরু করে গ্রামের হাট, সব জায়গায় এর প্রভাব পড়ে। একটা পরিবারের মাসিক খরচ বেড়ে যায়, কিন্তু আয় সেই হারে বাড়ে না। এই অসামঞ্জস্য সামাজিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশের রপ্তানি অর্থনীতি, বিশেষ করে তৈরি পোশাক খাত। আমাদের প্রধান বাজার ইউরোপ এবং উত্তর আমেরিকা। যদি এই যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি ধীর হয়ে যায়, যদি ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে যায়, তাহলে প্রথম আঘাতটি আসে পোশাকের মতো নন এসেনশিয়াল গুডস এ। অর্ডার কমে, কারখানা উৎপাদন কমে, শ্রমিকদের কাজ কমে। এটা শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটা সামাজিক সমস্যা, কারণ এই খাতের সাথে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িত। একই সাথে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ বিভিন্ন দেশে লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করেন। এই অঞ্চল যদি অস্থিতিশীল হয়ে ওঠে, যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে বা অর্থনৈতিক কার্যক্রম কমে যায়, তাহলে এই শ্রমিকদের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়ে রেমিটেন্সে, যা বাংলাদেশের অর্থনীতির একটা প্রধান স্তম্ভ। রেমিটেন্স কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে, যা আবার আমদানি সক্ষমতাকে সীমিত করে। শিপিং ও লজিস্টিক্সের দিকটিও কম গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক বাণিজ্য অনেকাংশেই নির্ভর করে নিরাপদ সমুদ্র পথের উপর। যদি কোনো গুরুত্বপূর্ণ রুট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে,
তাহলে জাহাজ ভাড়া বাড়ে, বিমা খরচ বাড়ে এবং পণ্য পরিবহন ব্যয় বেড়ে যায়। এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত ভোক্তার উপরই পড়ে। অর্থাৎ আমরা হয়তো যুদ্ধের শব্দ শুনছি না, কিন্তু এর অর্থনৈতিক প্রতিধ্বনি আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে। কূটনৈতিক দিক থেকেও বাংলাদেশ একটি সূক্ষ্ম অবস্থানে রয়েছে। একদিকে পশ্চিমা শক্তিগুলোর সাথে আমাদের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা রয়েছে, অন্যদিকে মুসলিম বিশ্বের সাথে ঐতিহাসিক ও আবেগগত সম্পর্ক রয়েছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ নয়। একটা ভুল অবস্থান বা অতিরিক্ত ঝুঁকে পড়া ভবিষ্যতে কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত কৌশল হল ক্যালিব্রেটেড নিউট্রালিটি, অর্থাৎ প্রকাশ্যে ভারসাম্য বজায় রেখে ভেতরে ভেতরে নিজের স্বার্থ সুরক্ষিত করা। এই পুরো পরিস্থিতির একটা বড় শিক্ষা হলো গ্লোবালাইজড পৃথিবীতে কোনো দেশই আলাদা নয়। একটা যুদ্ধ 1000 মাইল দূরে হলো তার প্রভাব আপনার রান্নাঘরের বাজার পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই বাস্তবতা আমাদেরকে নতুনভাবে ভাবতে বাধ্য করে আমরা কতটা প্রস্তুত, আমাদের অর্থনীতি কতটা সহনশীল, আমাদের নীতি নির্ধারণ কতটা দূরদর্শী। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো ঝুঁকি ব্যবস্থাপনা, জ্বালানি উৎসের বৈচিত্র্য আনা, কৌশলগত মজুদ বাড়ানো, রপ্তানি বাজার প্রসারিত করা এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা। এসব এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন। একই সাথে অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও স্থিতিশীল করা, বিশেষ করে খাদ্য ও জ্বালানির ক্ষেত্রে, একটি দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে বিবেচনা করা উচিত। সবশেষে এই যুদ্ধ আমাদেরকে একটি অস্বস্তিকর কিন্তু প্রয়োজনীয় সত্যের মুখোমুখি দাঁড় করায়। আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে শক্তির রাজনীতি এখনও প্রধান চালিকা শক্তি, এবং যেখানে ছোট ও মাঝারি দেশগুলোকে বেঁচে থাকতে হলে কৌশলী, সতর্ক এবং বাস্তববাদী হতে হয়। আবেগ দিয়ে নয়, হিসেব করে সিদ্ধান্ত নিতে হয়। ইরানকে ঘিরে এই সংঘাত হয়তো একদিন শেষ হবে, কিন্তু এর প্রভাব, এর শিক্ষা এবং এর রেখে যাওয়া অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন অনেক দিন ধরে আমাদের সাথে থাকবে। বাংলাদেশের জন্য প্রশ্নটা হলো, আমরা কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত, নাকি আমরা কেবল ঢেউ আসার অপেক্ষা করছি? কারণ বাস্তবতা হলো, দূরের যুদ্ধ কখনোই পুরোপুরি দূরে থাকে না। এটা ধীরে ধীরে অদৃশ্যভাবে আমাদের ভেতরে ঢুকে পড়ে, আমাদের অর্থনীতিতে, আমাদের নীতিতে, আমাদের ভবিষ্যতে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।